জানা অজানা। প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। তার ঠিক একদিন আগে থেকে অর্থাৎ 4 জুন থেকে আমরা শুরু করছি ধারাবাহিক কথিকা বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা। আজ প্রথম পর্ব, বলছেন অনির্বাণ দত্ত। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতি বছর 5ই জুন। এর ইতিহাস খুঁজতে আমাদের ফিরে যেতে হবে সেই 1968 সালে। সুইডেন সরকার সেই বছরের 20 মে তারিখে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠান। পরিবেশ দূষণ সম্পর্কে গভীর উদ্বেগের কথা লেখা ছিল সেই চিঠিতে। দেখা গেল রাষ্ট্রসংঘের পক্ষ থেকে সেই বছরই পরিবেশ রক্ষার বিষয়টিকে সাধারণ অধিবেশনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে 1972 সালের 5 থেকে 16 জুন এই বিষয়ে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে সুইডেনের রাজধানী স্টকহোমে পরিবেশ রক্ষা নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরের বছর অর্থাৎ 1973 সাল থেকে এই সম্মেলনের প্রথম দিন অর্থাৎ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ভারতে পরিবেশ দিবস উদযাপন হচ্ছে প্রথম বছর থেকেই। এই ব্যাপারে উল্লেখযোগ্য একটি বছর হল 2011, যখন ভারত মূল উদ্যোক্তার মর্যাদা পায়। সে বছর থিম বা মূল ভাবনা ছিল অরণ্যকে ঘিরে। বিভিন্ন স্কুলে, কলেজে, প্রতিষ্ঠানে এই দিনটি উদযাপন করা হয়। এই দিনে অনেকে মিলে বৃক্ষরোপণ করেন, পরিবেশ সচেতনতা গড়ে তুলতে অনেক পদযাত্রা অনুষ্ঠিত হয় এবং পরিবেশ দূষণমুক্ত রাখতে প্লাস্টিক ব্যবহার বর্জন করে কাগজের বা পাটের ব্যাগ ইত্যাদি ব্যবহারের আবেদন করা হয়। কিছু প্রতিষ্ঠানে আবার 1 সপ্তাহ ধরে এই বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। তবে মজার কথা এই যে এই কয়েকটি দিন পেরিয়ে গেলেই বাকি সারা বছর আর কারোর পরিবেশ নিয়ে বিশেষ কোনো উৎসাহ থাকে না। এর ফলে পরিবেশ রক্ষার ক্ষেত্রে ফলপ্রসূ কার্যকলাপের পরিমাপ যে মাত্রায় পৌঁছানো উচিত ছিল তার ধারে কাছেও আসতে পারছে না। এ কথা আলাদা করে বলার দরকার নেই যে পরিবেশ রক্ষা করতে গেলে সকলকেই একসঙ্গে এগিয়ে আসতে হবে এবং পরিবেশ রক্ষার স্বার্থে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে, নয়তো আমরা প্রতি পদক্ষেপে নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনব। এই বছরে বিশ্ব পরিবেশ দিবসের থিম বা মূল ভাবনা হল ল্যান্ড রেস্টোরেশন, ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট রেজিলিয়েন্স। এবারে স্লোগান হল আওয়ার ল্যান্ড, আওয়ার ফিউচার, উই আর #জেনারেশন রেস্টোরেশন। এই বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রধান আয়োজক দেশ সৌদি আরব। আমরা যদি একটু এই বছরের বিষয়বস্তুর দিকে ফিরে তাকাই, তাহলে উঠে আসবে এমন কয়েকটি প্রসঙ্গ যেগুলি নিয়ে বিশ্বব্যাপী অনেক আলোচনা হয়েছে, হচ্ছে, ভবিষ্যতেও হতে থাকবে। বস্তুত আমাদের চারপাশে যা আছে তার সব কিছুই পরিবেশের অংশ। তবে এই সব কিছু 2টি ভাগে বিভক্ত: প্রাকৃতিক পরিবেশ এবং কৃত্রিম পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে পড়ে গাছ, পাহাড় পর্বত, মাটি, বায়ু, ঝর্ণা, নদী ইত্যাদি ইত্যাদি। এসব কিছু মানুষ সৃষ্টি করতে অক্ষম। আবার মানব সৃষ্ট পরিবেশের মধ্যে রয়েছে রাস্তাঘাট, ঘর বাড়ি, বন্দর, কলকারখানা ইত্যাদি, যা মানুষ নিজের প্রয়োজনের তাগিদে সৃষ্টি করে। এটা অস্বীকার করার উপায় নেই যে উন্নয়নের প্রবল আঘাতে পরিবেশের ভারসাম্য কিন্তু অবনতির পথে চলে যাচ্ছে। আমরা আমাদের নিজেদের জীবনযাত্রার মান উন্নয়নে এতটাই ব্যস্ত হয়ে উঠেছি যে পরিবেশ সম্পর্কে আমাদের অবহেলা ও অনাচার কতটা বেড়ে উঠেছে সেটা আমরা লক্ষ্যই করছি না। ফলে দিন দিন বেড়ে চলেছে দূষণের মাত্রা। গাছপালা কাটা, অরণ্য ধ্বংস করা ইত্যাদি বিষয় আমাদের প্রবল ক্ষতি তো ডেকে আনছেই। তাছাড়া জলের অপচয়, যানবাহনের ধোঁয়া, কারখানার বর্জ্য পদার্থ, প্লাস্টিকের ব্যবহার ইত্যাদিও বিভিন্নভাবে পরিবেশকে দূষিত করে চলেছে। অনিয়ন্ত্রিতভাবে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ফলে বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়নের প্রভাবও। পরিবর্তন ঘটছে জলবায়ুর, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যাচ্ছে বেড়ে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী 50 বছরের মধ্যে ভারতের পূর্বাঞ্চলের বেশ কিছুটা অঞ্চলসহ বাংলাদেশ, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মতন পৃথিবীর নিম্নভূমির দেশ সম্পূর্ণভাবে সমুদ্রগর্ভে তলিয়ে যেতে পারে। চেনা কথাটা আবার ফিরিয়ে আনতে হয়। পরিবেশ রক্ষায়
প্রয়োজন জনগণের সচেতন উদ্যোগ। বনাঞ্চলের অবক্ষয় ও ঘাটতি, জনবিস্ফোরণ এবং শিল্প তথা পরিবহন ব্যবস্থার যথোপযুক্ত নিয়ন্ত্রণের অভাবে দূষণের মাত্রা কিন্তু ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তাই তার যতটুকু সাধ্য আছে ততটুকু করার চেষ্টার মাধ্যমেই পৃথিবীকে বাসযোগ্য রাখা দরকার। বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা প্রথম পর্ব শুনলেন, বললেন অনির্বাণ দত্ত। এই ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব আগামীকাল সকাল ৮টায়। জানা অজানা। জানা অজানায় ধারাবাহিকভাবে শুনছেন বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা। আজ দ্বিতীয় পর্ব, বলছেন অনির্বাণ দত্ত। বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর আমাদের সামনে আসে একটা থিম বা মূল ভাবনা নিয়ে। 2024-এর থিম ল্যান্ড রেস্টোরেশন, ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট রেজিলিয়েন্স। বিগত কয়েক দশক ধরে সারা বিশ্বে নগরায়ন এবং শিল্পায়নের কারণে অরণ্যের ঘনত্ব গেছে কমে, জলাভূমি হ্রাস পেয়েছে, কৃষিজমির চরিত্র বদল হয়েছে, আর ভূমিক্ষয় উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এই সব ঘটনার নেতিবাচক প্রভাব সবথেকে বেশি পড়েছে কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলিতে। রাষ্ট্রসংঘ প্রণীত দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্য বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 15তম লক্ষ্য হল লাইফ অন আর্থ বা ভূমিতে জীবন। এবার একটু দেখা যাক যে কিভাবে এই এসডিজি 15 বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 15 এবং এই বছরের বিশ্ব পরিবেশ দিবসের থিম বা বিষয় ভাবনা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। 2015 সালে যখন 17টি দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্য বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল গ্রহণ করা হয়, তখন তাতে পৌঁছানোর সময়সীমা ধার্য করা হয়েছিল 2030 সাল। অর্থাৎ আমরা কিন্তু আজকে তার থেকে মাত্র 6 বছর দূরে রয়েছি। কিন্তু এই মুহূর্তে যদি আমরা সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য পূরণের প্রকৃত অবস্থানের দিকে তাকাই, তাহলে কিন্তু আশাব্যঞ্জক পরিস্থিতি দেখতে পাবো না। 2030 সালের মধ্যে যদি এই লক্ষ্য অর্জন করতে হয় আর বিশ্বব্যাপী জলবায়ু এবং প্রজাতির সংকটের বৃদ্ধির হারকে বিপরীতমুখী করতে হয়, তাহলে সমস্ত ক্ষেত্রে একটি সুবিশাল এবং সামগ্রিক উদ্যোগের প্রয়োজন। বর্তমানে সারা বিশ্বের প্রায় 1/4 জমির অবস্থা খুব খারাপ। ক্ষয়ের আঘাত সয়ে টিকে আছে সেই জমি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 15-তে ভূমি পুনরুদ্ধার এবং পুনর্বাসন নিয়ে মনোযোগ দেওয়ার কথা বলা আছে। ল্যান্ড রেস্টোরেশন বা ক্ষয় হওয়া ভূমি পুনরুদ্ধার ও পুনর্বাসন কিন্তু একটি জরুরি প্রক্রিয়া। পুনরুদ্ধার করা জমি সারা বিশ্বের জলবায়ু পরিবর্তনের হারকে হ্রাস করতে পারে আর সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য অর্জনে সাহায্য করার বিরাট সম্ভাবনা ধরে রাখে। এর কারণটা খুব সহজ। পুনরুদ্ধার করে জমিকে যদি আগের জায়গায় ফেরানো যায়, তাহলে জীবিকা অর্জনের সুযোগ যেমন বাড়বে, তার সাথে হ্রাস পাবে দারিদ্র্য, বায়ুমণ্ডলে কার্বনের সঞ্চয় কমানো যাবে এবং জলের গুণগত মানেরও উন্নয়ন ঘটবে। এছাড়াও আমাদের খাদ্যের যে চাহিদা, তার লক্ষ্যমাত্রাও পূরণ হবে। বন্যা ও ধসের মতন প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনাও কমবে অনেকটাই। মাত্র 15% জমি পুনরুদ্ধার করতে পারলে এবং বাদবাকি জমির রূপান্তর বন্ধ করতে পারলে জীববৈচিত্র্যের বিলুপ্তি কিন্তু 60% পর্যন্ত এড়ানো যায়। আমরা এই বছরে দেখছি যে আমাদের দেশের বিভিন্ন অংশে তাপমাত্রার প্যাটার্নের এক অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে। এই গ্রীষ্মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা জয়সলমীরের মরুভূমির তুলনায় আমরা বেশি হতে কিন্তু দেখেছি। শুধু আমাদের এই অঞ্চলেই নয়, বিশ্বের বেশিরভাগ অংশই এই পরিবর্তন অনুভব করেছে। আবার শুধু তাপমাত্রায় নয়, ঝড়, বন্যা এবং খরাতেও ধরা পড়েছে এই পরিবর্তন। এইখানেই ভূমিক্ষয় আটকানোর গুরুত্ব কিন্তু সর্বাধিক। সারা পৃথিবী জুড়েই ভূমিক্ষয় আটকাতে না পারলে আগামী দিনে পৃথিবীর অনেক উর্বর কৃষিভিত্তিক অঞ্চল মরুভূমিতে পরিণত হবে, যার হাত ধরে দেখা দেবে বিশ্বব্যাপী খাদ্য সংকট। আবার জলবায়ু পরিবর্তনের হারকে কমাতে না পারলে
বিশ্বের বিভিন্ন অংশে খরা পরিস্থিতি দেখা দেবে, যার পরিণতিও কিন্তু একই, সেই খাদ্য সংকট। জলবায়ু পরিবর্তনের মোকাবিলা না করে ভূমি পুনরুদ্ধার করা এক হাতে দান করা এবং অন্য হাতে কেড়ে নেওয়ার মতনই হবে, এবং এর উল্টোটাও একই রকম সত্যি। অর্থাৎ ঘুরে ফিরে সেই হলিস্টিক অ্যাপ্রোচ বা সুসংহত উদ্যোগের রাস্তাতেই কিন্তু এগোতে হবে আমাদের। পৃথিবীর বিভিন্ন দেশ প্রতিশ্রুতি দিয়েছেন 100 কোটি হেক্টর ভূমি পুনরুদ্ধারের, যার ক্ষেত্রফল কিন্তু চীনের থেকেও বেশি। এই লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হলে তা কিন্তু সমগ্র পৃথিবীর জন্য এক অসাধারণ অর্জন হবে। এর জন্য G20 ভুক্ত দেশগুলিকে নিজেদের কর্মসূচিতে জলবায়ু সংক্রান্ত আশু কাজগুলোর এজেন্ডা জুড়ে নিয়ে নেতৃত্ব দিতেই হবে। এমন সংকটে আবারও আমাদের আশ্রয় কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবেশ ভাবনা। অরণ্য দেবতা প্রবন্ধে বলা হয়েছে, বিধাতার অভিপ্রায়কে লঙ্ঘন করেই মানুষের সমাজে আজ এত অভিসম্পাত। লুব্ধ মানুষ অরণ্যকে ধ্বংস করে নিজেরই ক্ষতিকে ডেকে এনেছে। বায়ুকে নির্মল করার ভার যে গাছপালার উপর, যার পত্র ঝরে গিয়ে ভূমিকে উর্বরতা দেয়, তাকেই সে নির্মূল করেছে। বিধাতার যা কিছু কল্যাণের দান, আপনার কল্যাণ বিস্তৃত হয়ে মানুষ তাকেই নষ্ট করেছে। এই ভাবনাই হতে পারে কিন্তু আমাদের অবলম্বন, দেখাতে পারে সঠিক পথের দিশা। বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায়, বললেন অনির্বাণ দত্ত। আগামীকাল এই ধারাবাহিকের তৃতীয় ও শেষ পর্ব শুনবেন সকাল 8টায়। জানা অজানা। জানা অজানায় ধারাবাহিকভাবে শুনছেন বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা। আজ তৃতীয় ও শেষ পর্ব, বলছেন অনির্বাণ দত্ত। পরিবেশ রক্ষণের স্বার্থে ভূমিক্ষয় প্রতিরোধ এবং ভূমি পুনরুদ্ধার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা উঠে এসেছে আগের দুটো পর্বের আলোচনায়। আমরা আলোচনা করেছি মরুভূমির বিস্তারের সম্ভাব্য বিপদের প্রসঙ্গেও। নগরায়ন এবং শিল্পায়নের কারণে সারা বিশ্বেই নির্বিচারে গাছপালা কাটা হয়েছে, অরণ্যভূমির পরিমাণ হ্রাস পেয়েছে, আর মরুভূমির বিস্তারের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, উন্নত দেশে কিন্তু নির্মাণ সামগ্রী হিসেবে কাঠের ব্যবহার বহুল প্রচলিত, আর তা দীর্ঘমেয়াদী বা সাস্টেনেবল মেটেরিয়ালও বটে, কারণ তার উৎপাদনে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ যৎসামান্য। কিন্তু উন্নত দেশে এই উদ্দেশ্যে যত গাছ কাটা হয় তার 5 বা 10 গুণ নতুন গাছ লাগানো হয় অনেক দেশেই। বস্তুত প্রথম বিশ্বের দেশগুলোতে ভূমি এবং জনসংখ্যার অনুপাত তৃতীয় বিশ্বের দেশগুলির তুলনায় অনেক বেশি। নগরায়ন এবং শিল্পায়নের কারণে বা কাঠের ব্যবহারের প্রয়োজনে নির্বিচারে যত গাছ কাটা হতে থাকে তার থেকে অনেক বেশি গাছ লাগানো দরকার। তা না হলেই কিন্তু সর্বনাশ। অথচ বিগত কয়েক দশকে সারা পৃথিবীতে যত গাছ কাটা হয়েছে, যত বনাঞ্চল অদৃশ্য হয়ে গেছে, তার ঘাটতি পূরণ করতে হলে যত গাছ লাগানো উচিত তার ধারে কাছেও পৌঁছতে পারিনি আমরা। এটাই বাস্তব। এইবারে চলে আসবে আরেকটি দিকের কথা। বৃক্ষরোপণ তো করতেই হবে, কিন্তু সেটা করা প্রয়োজন সম্পূর্ণরূপে বিজ্ঞান এবং প্রযুক্তিসম্মত পথে। অর্থাৎ কোন এলাকায় বা কোন প্রকারের ভূমিতে কী ধরনের গাছ লাগানো উচিত, সেই পরিকল্পনা এবং তার বাস্তবায়ন করতে হবে পুরোপুরি বিজ্ঞান এবং প্রযুক্তির নিয়ম মেনে। সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্য বারবার ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা করেছে দক্ষিণবঙ্গকে, এটা আমরা সবাই জানি। অথচ এই ম্যানগ্রোভ গোষ্ঠীরই ইউক্যালিপটাস জাতীয় গাছ, যা পূর্ব কলকাতার বিস্তারের সময় লাগানো হয়েছিল, তা ভূগর্ভস্থের জলস্তরকে শুষে নিয়েছে। আমরা এর আগে বিভিন্ন সময় দেখেছি কলকাতা শহর এবং তার সংলগ্ন অঞ্চল ঘূর্ণিঝড়ের যতটা বিপর্যস্ত হয়েছিল তার থেকে কোনো অংশে কম বিপর্যস্ত হয়নি ফুটপাত এবং রাস্তার ডিভাইডারে লাগানো বড় বড় গাছ উপড়ে পড়ে। এর ফলে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে যেমন জনজীবন প্রবলভাবে ব্যাহত হয়েছিল, বিশেষ করে কোভিডের মারাত্মক প্রকোপের মধ্যে এবং আমফানের সময় এই সমস্ত গাছের বড় অংশই লাগানো হয়েছিল বিজ্ঞান এবং প্রযুক্তির পথে না এগিয়ে। এদের মূল বা শিকড় ছিল দুর্বল, এবং যে মাটিতে এদের লাগানো হয়েছিল সেই মাটির ধারণ শক্তিও যথোপযুক্ত ছিল না। অথচ আমরা আজ হামেশাই দেখতে পাই
রাস্তার ডিভাইডারে লাগানো বিশালদেহী উঁচু গাছেদের। প্রযুক্তির নিয়ম মানলে ডিভাইডারে উঁচু গাছ লাগানোর কথাই নয়, কারণ তার ফলে মূলত দুটি সমস্যা দেখা দেয়। প্রথমত, উঁচু গাছের জন্য রাস্তার দৃশ্যমানতা বা ভিজিবিলিটি ব্যাহত হয়, যার ফলে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। আর দ্বিতীয়ত, ডিভাইডারের মাটিতে যে জল আটকে থাকে সেই জল রাস্তার নিচের স্তরে চুঁইয়ে ঢুকে যায়, যাকে বলে সিপেজ। এর ফলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, তাতে ফাটল ধরে প্রায়শই। এছাড়াও যদি ডিভাইডারে লাগানো বড় গাছের শেকড় দুর্বল থাকে তাহলে কি হতে পারে তা আমরা আগেই উল্লেখ করেছি। এবারে আমরা আসি দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্য বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 2 নম্বর লক্ষ্যের আলোচনায়, যার মূল বক্তব্য হল জিরো হাঙ্গার বা ক্ষুধামুক্ত বিশ্ব। এই লক্ষ্য অর্জনের সময়সীমাও সেই 2030 সাল, অথচ বাস্তব পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। 2022 সালে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স বা বিশ্ব ক্ষুধা সূচক ফিরে এসেছে 2005 সালের জায়গায়, এবং খাদ্যের দাম 2015 থেকে 2019-এর মাঝে যা ছিল তার থেকে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং এমনটা হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তেই। কোভিড এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের যুদ্ধ পরিস্থিতি যেমন এর জন্য দায়ী, তেমনই দায়ী জলবায়ুর পরিবর্তন, ভূমিক্ষয় এবং কৃষিজমির হ্রাস। এর মোকাবিলায় সারা বিশ্বজুড়ে কৃষিজমির সংরক্ষণ এবং কৃষিক্ষেত্রে বিনিয়োগের পুনর্মূল্যায়ন প্রয়োজন। আরও বেশি করে কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি প্রয়োগের প্রসারও একই রকমভাবে গুরুত্বপূর্ণ। দরকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। কবিগুরু ফিরে চেয়েছিলেন অরণ্যের নিবিড়তা, বলেছিলেন, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লোষ্ট্র, কাষ্ঠ ও প্রস্তর, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পুণ্য ছায়ারাশি। 2030 সালের মধ্যে গুরুত্বপূর্ণ সব লক্ষ্য যদি পূরণ করতে হয়, তবে কবির সঙ্গে কণ্ঠ না মিলিয়ে উপায় নেই আমাদের। বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়। বললেন অনির্বাণ দত্ত।